স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। 2 সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে খালেদা জিয়া। দলীয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাকে দেখতে, তার খবর পেতে হাসপাতালের সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তৃণমূলের নেতাকর্মীরা। জানান, আবেগ ধরে রাখতে না পেরে এই ছুটে আসা। এদিকে বেগম জিয়ার অসুস্থতায় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান পাশে থাকায় স্বস্তি অনেকের। শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না বিএনপি চেয়ারপারসনকে। 23 নভেম্বর থেকে 7 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার অসুস্থতার গুণে পেরিয়েছে 15 দিন। এই দিনও বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। একে তো দলীয় নিষেধাজ্ঞা, অন্যদিকে দেখা হবে না জেনেও প্রিয় নেত্রীর খোঁজ নিতে হাসপাতালের সামনে দূর দূরান্ত থেকে নেতাকর্মীদের ছুটে আসা। দুর্গম এলাকা থেকে এখন আসছি, মানুষজন মোটামুটি দেখার চেষ্টা করুন, কিন্তু দেখা তো যাইব না। কোনো সংবাদ আপনাদের কাছে যদি থাকে তাইলে আমাদেরকে বলতে পারেন। আমি নেত্রী অসুস্থ কারণে আমি ওনাকে দেখতে আসলাম, এখনো দেখা সাক্ষাৎ হয় নাই। যদি রাইট এসে একটা ব্রিফিং দিত তাহলে আমরা একটা আত্মতৃপ্তি হইতাম। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জাহেদ আগেই জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতির জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন দেশি বিদেশি চিকিৎসকদের দল। উন্নতি হলে বেগম জিয়াকে নেওয়া হবে দেশের বাইরে। দলের এমন সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়াকে বিদেশে নিতে ঢাকায় পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। কঠিন সময়ে শান্ত থেকে পরিস্থিতি সামলানো জুবাইদার উপর আস্থা রাখছেন নেতাকর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন যে অসুস্থ, এই অসুস্থতার কারণে বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্যে পড়েছে। এই সংকটকালীন মুহূর্তে ডাক্তার জুবাইদা রহমান উনি বাংলাদেশে এসেছেন। জিয়া পরিবারের একজন আমাদের ম্যাডামের সাথে রয়েছেন, এই জায়গা থেকে আমরা একটু শান্তি পাচ্ছি বা একটু ভরসা পাচ্ছি। খালেদা জিয়াকে বিদেশে নিতে এরই মধ্যে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার সরকার। ঢাকা থেকে লন্ডনের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হলেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ছুটে আসবে ঢাকার উদ্দেশ্যে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যের বাজারে 2029 সাল পর্যন্ত শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। রোববার রাজধানীর একটি হোটেলে HSBC এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে ব্রিটিশ সরকার সব ধরনের সহায়তা করবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, রপ্তানি বাড়াতে পণ্যের বৈচিত্র্য আনার কোনো বিকল্প নেই। বিশেষ করে তৈরি পোশাক খাতে এই সুযোগ সবচেয়ে বেশি, কেননা এ খাতের উদ্যোক্তারা বিশ্ব বাজারকে সবচেয়ে বেশি বোঝে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। The UK is investing in Bangladesh's future in many other ways. Through our development finance institution, British International Investment, we are backing entrepreneurs and enterprises that empower women, diversify manufacturing and create jobs. Bangladesh has good potential, no question about it. We started late also. We could do so much better. If you simply look at Vietnam and Bangladesh, we used to export same about $1 billion. গত 5 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বব্যাংকের সদ্য প্রকাশিত ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2025-এর জানানো হয়েছে, এই সময়ে দেশের বৈদেশিক ঋণ বেড়েছে 42%। ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন বেশ উঁচুতে। সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে নেওয়া বৈদেশিক ঋণের পরিশোধের পরিমাণও প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্বব্যাংক 7 ডিসেম্বর প্রতিবেদনটি প্রকাশ করে জানায়, কয়েক বছর ধরে বাংলাদেশের ওপর বৈদেশিক ঋণের চাপ ধারাবাহিকভাবে বাড়ছে। গেল 5 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে 42%। আর এতে দ্রুত বৈদেশিক ঋণ পরিশোধের চাপ দ্রুত বৃদ্ধি পাওয়া দেশগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশ। সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়া বিদেশি ঋণ শোধের পরিমাণ দ্বিগুণ হয়েছে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2025-এ বাংলাদেশ সম্পর্কে এ তথ্য দেওয়া হয়েছে। 7 ডিসেম্বরের এই প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। কয়েক বছর ধরে বাংলাদেশের উপর বিদেশি ঋণের চাপ বাড়ছে। সরকার বিদেশি ঋণ নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দরের টার্মিনাল, নদীর তলদেশ দিয়ে টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বড় বড় প্রকল্প করেছে। আসন্ন নির্বাচনে প্রবাসীরা যাতে সহজে পোস্টাল ভোটে নিবন্ধন করতে পারে, এ নিয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB এর UK শাখা সহযোগিতা করবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রবাসীদের ইস্ট লন্ডনের বাংলা টাউন সংলগ্ন প্রিন্সলেট স্ট্রিটস্থ অফিসে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। 5 ডিসেম্বর লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মাহমুদ রহমত আলী। তিনি জানান, এ বিষয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনও সহযোগিতার আশ্বাস দিয়েছে। এবছর যদিও সরকার আমাদেরকে পোস্টাল ভোটের সুযোগ দিয়েছেন, এটা আগামী বছর থেকে বা আগামী ইলেকশন থেকে আমাদেরকে এই দূতাবাসে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিবেন এবং মানুষ অধিক হারে স্বাচ্ছন্দ্যে এবং দেশীয় ভোটের আলোকে তাদের ভোট প্রদান করবেন। প্রবাসীদের সামাজিক অধিকার প্রতিষ্ঠা, সহায়তা প্রদান এবং বৈশ্বিক পরিসরে ইতিবাচক উপস্থাপনা এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা অরাজনৈতিক ও সামাজিক এনসিপি ডায়াসপারা অ্যালায়েন্স সংগঠনটি এখন কুয়েতেও তাদের কার্যক্রম শুরু করেছে। 14 নভেম্বর সংগঠনটির নেতৃবৃন্দ, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, অর্থ সচিব এবং মিডিয়া সমন্বয়ক জানান, বর্তমানে 40টি দেশে সক্রিয়ভাবে তাদের কার্যক্রম চলছে। সেন্ট্রালের অনুমোদনে কুয়েতে 35 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সামাজিক, মানবিক ও সাংগঠনিক সহায়তা প্রদান, অধিকার রক্ষা এবং জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানোই হবে তাদের প্রধান লক্ষ্য। ওমানের বাংলাদেশ সোশ্যাল ক্লাব নর্থ বেঙ্গল উইংয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত পারিবারিক মিলন মেলা। প্রবাসে থাকা উত্তরবঙ্গের সদস্য এবং তাদের পরিবারের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন মুখরিত ছিল আনন্দ উৎসবে। মিলন মেলাকে ঘিরে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, নানান প্রতিযোগিতা, গেমস এবং প্রীতিভোজ সহ আকর্ষণীয় নানা কার্যক্রম। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মোহাম্মদ মাসুদ রানা এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। কানাডার টরন্টোর ফিল্মফ্রাম মিলনায়তনে গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় 6 ডিসেম্বর সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ শাহনওয়াজ রচিত কেউ ভোলে না কেউ ভোলে গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেলোয়ার এলাহি। এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে বইটির লেখক সহ অনেক কবি সাহিত্যিক বইটি নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সাথে দূরত্ব বাড়ছে সমমনা দলগুলোর। প্রত্যাশা অনুযায়ী বিএনপি আসন ছাড় না দেওয়া এবং প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনা না করায় ক্ষুব্ধ যুগপৎ আন্দোলনের শরিকরা। এমনকি জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে একটি দল। বিএনপি বলছে শীঘ্রই আসন সমঝোতার বিষয়টি নিষ্পত্তি করা হবে। সাইফুল ইসলামের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিল সমমনা দলগুলো। জুলাই আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর এসব দলের নেতাদের প্রত্যাশা ছিল আন্দোলনের ঐক্যকে মূল্যায়ন করবে বিএনপি। সে লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণসংযোগও করে আসছিলেন তারা। ইতিমধ্যে বিএনপি 2 দফায় 272 আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এতে স্বপ্নভঙ্গ হয়েছে সমমনা অনেক দলের নেতাদের। সমমনা দলের প্রার্থীদের স্বার্থে যেসব আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে না বলে প্রত্যাশা করা হয়েছিল, এমন অনেক আসন ফাঁকা রাখা হয়নি। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি 1 আসন থেকে বিএনপির সমর্থন নিয়ে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু সেখানে বিএনপি প্রার্থী দেয় ক্ষুব্ধ তিনি। আমার সারা বাংলাদেশের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে। জুলাই গণ আন্দোলনে আমরা 2 জন ভাইকে আমরা হারিয়েছি লেবার পার্টি ছাত্র মিশনের। তো এরকম একটি সক্রিয় রাজনৈতিক দলের সাথে যেই প্রতিশ্রুতি, যে বিশ্বাসঘাতকতা, যে বেইমানি বিএনপি করেছে, এটা লেবার পার্টির নির্বাহী কমিটির সবাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপির সাথে আর পথ চলার কোনো সুযোগ নেই। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ছাড়া সম্ভাব্য অনেক প্রার্থীর আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোটের নেতারা বলছেন, প্রার্থী ঘোষণার ব্যাপারে তাদের সাথে কোনো আলোচনা হয়নি। অনেকদিন ধরে দেখা যাচ্ছে যে গণতন্ত্র মঞ্চ বা যুগপৎ শরীরদের সাথে বিএনপির এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। এই প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে 2 দফা এই দূরত্বটা এটা কিন্তু আরো বেড়ে যাবারও একটা ঝুঁকি আমি দেখছি আর কি। ওনারা 36টি আসন ঘোষণা করে দিলেন এবং সেইখানে আমাদের বেশ কয়েকটি আসনে ওনারা প্রার্থী ঘোষণা করলেন। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। আমরা বিস্মিত হয়েছি, আমরা হতাশ হয়েছি।
অবশ্য বিএনপির নীতি নির্ধারকরা বলছেন শরিকদের সঙ্গে আলোচনা চলছে, বিজয়ী হতে পারবে এমন জোট প্রার্থীদের প্রাধান্য দেয়া হবে। দলের ভিতরে দলের বাইরে যাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে, এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন হচ্ছে তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে, তার মাধ্যমে এটা সিদ্ধান্ত আসা হবে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হলে 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ সহ সমমনা দলগুলো। চুক্তিভিত্তিক সব সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবি পার্টির রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে 3 দলীয় নির্বাচনী জোট করল এনসিপি। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নতুন এই জোটের আত্মপ্রকাশ করে। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভিন্নমত দমন করতে গিয়ে দেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি বিতাড়িত হয়েছে, তাই আগামী নির্বাচনে কেউ গায়ের জোরে বা ধর্মের নামে জয়লাভ করতে পারবে না। নাহিদ বলেন, রাজনীতিতে আর কোনোভাবেই পুরনো অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। কেন্দ্র দখল, জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে। আমরা বলবো যে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকেই বিতাড়িত হয়েছে। যে আত্মহমিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে, ভিন্ন মতের উপরে এরকম দমন পীড়ন করে, তার বিরুদ্ধে গিয়ে কিন্তু গণঅভ্যুত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল। গাজীপুর 1 আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে মোটরসাইকেল অগ্নিসংযোগ সহ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। রোববার বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকের সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে যোগ দিলে হঠাৎ হামলা চালায় অপর গ্রুপ। এতে 10টি মোটরসাইকেল অগ্নিসংযোগ ও অন্তত 10 জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা হামলা চালিয়েছে বলে দাবি ইশরাক সিদ্দিকীর। মোবাইল নিবন্ধন নীতিমালা সংস্কার সহ 6 দফা দাবি পূরণ না হওয়ায় সোমবারও মোবাইল বিক্রি শাটডাউন কর্মসূচি পালন করার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের। রবিবার দিনভর আন্দোলনের পর রোববার সন্ধ্যায় ব্যবসায়ী নেতারা জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি দাবিগুলো সংযোজন বিয়োজন করে যৌক্তিক সমাধান করা হবে। সোমবার এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যৌক্তিক সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ব্যবসায়ীদের। আগামী 16 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে মোবাইল ফোন নিবন্ধন নীতিমালা। এরপর থেকে আমদানিকৃত ফোনের 57% কর দিতে হবে। ফলে 10,000 টাকার একটি মুঠোফোনের দাম পড়বে 15,700 টাকা। নিবন্ধন নীতিমালা সংস্কার সহ 6 দফা দাবি বাস্তবায়নে রবিবার সকাল 11টায় রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসি ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। এক একটা সেটে 57% যদি ব্যাট দেয়, কত টাকা ব্যাট আসে? এই আমলাতন্ত্র নিয়ন্ত্রণ ছাড়া এই দেশ ঠিক হবে না। আমরা চাই গ্রাহক দিক দিয়ে বিবেচনা করে হলেও আপনারা যে 57% ট্যাক্স, এটা 10% থেকে 15%-এর মধ্যে করে দেন। আমরা কিন্তু ভ্যাট দিতে চাই, বারবার আমরা একই কথা বলতে চাই, ভ্যাট দিতে চাই। একটা নিয়মের ভিতরে নিয়ে আসুক, যে একটা যেমন 10%, 12% এর ভিতরে রাখলে আমাদের কি হবে, ব্যবসা করতে সহজ হবে। সন্ধ্যায় বিটিআরসির সাথে বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে পরবর্তী বৈঠকে দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার ঘোষণা তাদের। তারা বলেছে, আপনাদের সমস্ত প্রোডাক্ট আমরা নির্দ্বিধায় আমরা এনলিস্টেড করে দেব। আগামীকালকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন থাকবে। ব্যবহৃত ফোন বিক্রির ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি নীতিমালা তৈরির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান মোবাইল ব্যবসায়ীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গাজীপুরে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারী মোহাম্মদ ইমরানকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রোববার বিকালে র্যাব 1-এর একটি দল টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে আসামি ইমরানকে গ্রেপ্তার করে। এ সময় তার সাথে থাকা একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানা এলাকায় ছিনতাইকারীর
ছুরিকাঘাতে নিহত হন সিদ্দিকুর রহমান নামের এক পথচারী। পরে র্যাব ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি অভিযুক্ত ছিনতাইকারী ইমরানকে শনাক্ত করে। পরে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আশেপাশে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা এবং ফেলে যাওয়া আলামত পর্যালোচনা করে আটক ছিনতাইকারী ইমরানকে শনাক্ত করতে সক্ষম হয়। মামলা রুজু হওয়ার 24 ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে আসামি ইমরানকে শনাক্ত এবং গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অধ্যাদেশের দাবিতে আবারও রাস্তায় রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় রোববার দুপুরে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবনে নিরাপত্তা জোরদার করে পুলিশ। দাবি অধ্যাদেশ। এখন আমরা ওনাদের আগের আশ্বাস অনুযায়ী আমাদের ক্লাসে ফেরানো হবে, একের পর এক ডেট দেওয়া হয়, কিন্তু আমাদের ক্লাসে ফেরানো হয় না, আমাদের ক্লাসও নেয় না। আমাদের দাবি একটাই যে আমরা অধ্যাদেশ চাই, অধ্যাদেশ নিয়ে তারপর আজকে আমরা এখান থেকে যাব। এই অধ্যাদেশ জারি না হওয়ার ফলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষাগত জীবন হুমকির মুখে পড়ছে। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।